CNN24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ছট পূজাকে কেন্দ্র করে সেজে ওঠে উধারবন্দ প্রতিমা নিরঞ্জন ঘাট। ক্ষতিপূরণ না পাওয়ায় কাটিগড়ায় স্তব্ধ ভারতমালা প্রকল্পের কাজ, জনমনে ক্ষোভ। নিক্কনের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে 4 দিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন। আগামী বৃহস্পতিবার স্বাধীনবাজার হাই স্কুলের প্রাঙ্গণে সোনাই বিধানসভার মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে, জানালেন বিধায়ক প্রতিনিধি। শ্রীভূমির ইতিহাসে প্রথমবারের মতো মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু। এখন আসছি বিস্তারিত সংবাদে। ছট পূজাকে কেন্দ্র করে সেজে ওঠে উধারবন্দ প্রতিমা নিরঞ্জন ঘাট। দয়াপুর ব্রিজ রোড সর্বজনীন ছট পূজা কমিটির কর্মকর্তারা প্রতিমা নিরঞ্জন ঘাটে স্বচ্ছতা অভিযান চালান, সমস্ত আবর্জনা পরিষ্কার করেন। রবিবার থেকেই কমিটির কর্মকর্তারা যাতে পুজো দিতে আসা মহিলা ভক্তদের কোনো অসুবিধা না হয় সেজন্য তারা স্ক্রিন টাঙিয়ে দেন। এছাড়া কলা গাছ আর বিভিন্ন রঙিন কাগজের মালায় সাজিয়ে তোলেন প্রতিমা নিরঞ্জন ঘাট। এছাড়া ছিল বৈদ্যুতিক আলোকমালার বাহারি চমক। সোমবার পরন্ত বিকেলে অস্তগামী সূর্যের লাল আভা ছড়িয়ে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার প্রাগ মুহূর্তে এক অপূর্ব দৃশ্য সৃষ্টি হয়। সূর্যের প্রতিফলিত লাল আভা, সহস্র প্রদীপের আলো, ঢাকের তালে তালে বহু দূর দূরান্ত থেকে আসা ভক্তদের মুখে ছট মা কি জয়ধ্বনি। এই উৎসব মুখর পরিবেশে শুরু হয় ছট পূজা। ইসলামপুর, কাশীপুর, চণ্ডীঘাট, ডুমুরঘাট, আমরানগর এসব জায়গায়ও নদীর ঘাটে মহা ধুমধামে ছট উৎসব উদযাপন করেন হিন্দিভাষী লোকেরা। এদিকে সোমবার শেষ রাত থেকে বহু দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে আসেন মাথায় প্রসাদ শেষ সূর্য অর্ঘ্য দেবার জন্য। ভোর থেকে ভক্তদের ভিড়, ঢাকের রুবল, ছট পূজার গানের সুর আর আতশবাজির শব্দে মধুরা নদীর বিসর্জন ঘাটে অনন্য পরিবেশের সৃষ্টি হয়। মঙ্গলবার ভোরে ভক্তদের ভিড় উপচে পড়ে মধুরা নদীতে স্নানের জন্য। এদিকে ওই পুজোর দৃশ্য প্রত্যক্ষ করেন দয়াপুর সেতুতে দাঁড়িয়ে অনেক মানুষ। আর ইয়া করিস না। আর এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের যেখানে প্রতিমা নিরঞ্জন হয় সেই ঘাটে। ধীরে ধীরে সূর্য উদয় হচ্ছে, সূর্য অর্ঘ্য দেওয়া শুরু হয়ে গেছে। এখানে উপস্থিত আছেন কর্মকর্তা বাবুল কর্মী, ওনার কাছ থেকে জেনে নেব আমি NE24 এর পক্ষ থেকে নিহারকান্তি রায় এই ছট উৎসবের মাহাত্ম্য। বলছেন বাবুল কর্মী। ছট পূজা পঞ্চমী তিথি, কার্তিক মাসের পঞ্চমী তিথিতে থেকে শুরু হয়। প্রথম দিন উপবাস থেকে, সকাল থেকে উপবাস বিকাল পর্যন্ত থেকে ক্ষীর, পায়েস ইত্যাদি বিকালবেলা 7:30টার সময় এটা ভক্ষণ করতে হয়। এরপর থেকে ষষ্ঠী পূজা শুরু হয়। পরের দিন বিকালবেলা সূর্য অস্তর সময় সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার পর সমস্ত রাত্রি সজাগ থেকে ঠাকুয়া রুটি এগুলা প্রসাদ সারা রাত তৈরি করার পর, সারা রাত্র জাগার পর সকালবেলা আবার সূর্য
উদয় হওয়ার সময় থেকে সমাপ্ত করা হয়। ছট পূজার এই 3 দিন অতি আনন্দ এবং উৎসবের হিন্দিভাষী এবং সমস্ত হিন্দুস্তানি মানুষ এবং এর সঙ্গে অনেক সম্প্রদায়ের মানুষও জড়িত হয়ে উৎসাহ উদ্দীপনার সঙ্গে ছট পর্ব উদযাপন করা হয়। ধন্যবাদ। ধন্যবাদ বাবুল কর্মী মহোদয়, কাছ থেকে জেনে নিলাম ছট পুজো। ক্ষতিপূরণ না পাওয়ায় কাটিগড়ায় স্তব্ধ ভারতমালা প্রকল্পের কাজ। ভারতমালা প্রকল্পের সড়ক নির্মাণের জন্য প্রায় 1 বছর আগে কাটিগড়া এলাকার তেলিটিকর গ্রামে জমি অধিগ্রহণ করা হলেও আজও ক্ষতিপূরণের টাকা পাননি জমির মালিকরা। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত জমি মালিকরা একত্রিত হয়ে ভারতমালা প্রকল্পের চলমান সব কাজ বন্ধ করে দেন। জমি মালিকদের অভিযোগ, জমি, বসতবাড়ি, পুকুর ও ফলমূল সহ নানান ফসলের ক্ষতি হলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো ক্ষতিপূরণ প্রদান করা হয়নি। তারা জানান, যতদিন পর্যন্ত তাদের পাওনা ক্ষতিপূরণের টাকা পরিশোধ না হবে ততদিন তারা প্রকল্প এলাকায় কোনো ধরনের কাজ চলতে দেবেন না এবং গাড়ি চলাচলেরও অনুমতি দেবেন না। জমি মালিকরা স্পষ্ট জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত ন্যায্য ক্ষতিপূরণ না পাবো ততক্ষণ পর্যন্ত কোনো কাজ চলতে দেব না। প্রকল্প এলাকার রাস্তা দিয়ে কোনো গাড়িও চলবে না। আমরা এই মুহূর্তে আমরা মিডিয়ার যুগে দিয়ে আমি জনসাধারণ তথা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, বিশেষ করে NHIDCL এর কর্তৃপক্ষদের কাছে আমাদের বিশেষ বার্তা। বিগত 1 বছর পূর্বে আমাদের এই এলাকায় মানুষের বসতবাড়ি ছিল এবং সেই বসতবাড়িতে জিরাত করা হয়েছিল ভারতমালা প্রকল্প নির্মাণের অর্থে, এবং তখন ডিসি মহাশয়, আমাদের এডিসি মহাশয় বলেছিলেন যে এখানে 1 মাসের ভিতরে আমাদের এই গড়বাড়ির ক্ষতিপূরণ, পুষ্করণী, গাছপালার ক্ষতিপূরণ দেওয়া হবে বলে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা সেই মর্মে আমরা ভারতমালার পক্ষে আমরা জনসাধারণ খাড়া হয়েছিলাম এবং আমাদের গড়বাড়ি ভেঙে আমরা এখানে রাস্তা নির্মাণ করতে আমরা দিয়েছিলাম। কিন্তু অতি দুর্ভাগ্যের বিষয়, বিগত 1 বছরের মধ্যে আমাদের এখনও পর্যন্ত কোনো গড়বাড়ির কোনো ক্ষতিপূরণ পাই নাই, পুষ্করণী আদি ইত্যাদির কোনো ক্ষতিপূরণ পাই নাই। এমনকি আমাদের এই এলাকায় বিশেষ করে অনেক জায়গা আছে, সেই জায়গারও কোনো আমরা উপসত্ব পাই নাই বা টাকা পয়সা পাই নাই। সেই জন্য আমরা অনেক দুঃখিত। আমরা নিরুপায় হয়ে 1 বছর অতিক্রান্ত হওয়ার পর অনেক দৌড়ঝাঁপ করার পর আমাদের বিভাগীয় কর্তৃপক্ষের কাছ থেকে আমরা কোনো সাড়া না পেয়ে আমরা বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি। আমাদের প্রধান দাবি হচ্ছে, আমাদের সেই যে গৃহ যেগুলি ভাঙা হয়েছে, অনেক মানুষ আমাদের গাছতলায় এখনও আছেন, ওনাদের টাকা পয়সা না থাকার জন্য ওনারা কোনো সংস্থাপন করতে পারছেন না। সেই জন্য সবাই আমরা দুঃখিত এবং মর্মাহত। আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি আমাদের NHIDCL বিশেষ করে কর্তৃপক্ষ এবং আমাদের সার্কেল ম্যাজিস্ট্রেট এবং ডিসি মহাশয়, তোর সঙ্গে আমাদের আসাম সরকার এবং ভারত সরকারের কাছে আমাদের এলাকার জনসাধারণের তরফ থেকে বিনম্র অনুরোধ, অতি সত্বর আমাদের এই ক্ষতিপূরণগুলো দিয়ে আমাদেরকে উপকৃত করে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমি। আজ শিলচর নাজিরপট্টের রূপম সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার ভবনে নিক্কন সঙ্গীত বিদ্যালয়ের 25 বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী বর্ষের উদযাপন বিষয় নিয়ে সদস্যরা এক সাংবাদিক সম্মেলন করেন। এই সাংবাদিক সম্মেলনে উদযাপন কমিটির সভাপতি নিখিল পাল বলেন, নিক্কনের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে 2 নভেম্বর, 8 নভেম্বর, 9 নভেম্বর ও 30 ডিসেম্বর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হবে। সোশিও কালচারাল অর্গানাইজেশনের তরফ থেকে এই রজত জয়ন্তী বর্ষ উদযাপন কমিটির সভাপতি হিসেবে আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা সবাই এখানে এসেছেন। সেই সঙ্গে আমাদের মধ্যে এখানে আছেন এই রজত জয়ন্তী বর্ষ উদযাপন কমিটির সম্পাদক ভাস্কর দাস এবং অধ্যক্ষ নিক্কনের শুভ্রাংশুনাথ মজুমদার। সেই সঙ্গে মঞ্চে বসে আছেন কার্যকরী সভাপতি যোগেন্দ্রচন্দ্র দাস, সহসম্পাদক বিশ্বজিৎ দে, সেই সঙ্গে আছেন আরো হবে সাংস্কৃতিক সম্পাদক ভাস্কর দাস। নৃত্য ও প্রতিযোগিতার বিষয়ে অনেক কিছু জানান। যে দেখতে দেখতে গুটি গুটি প্রায় 25টা বছর এটা সংস্থা পার হয়ে যাওয়া, এটা কম বড় কথা নয়। তো রজত জয়ন্তী বর্ষে এইটুকু বলবো সবাইকে, আমরা অনেক কার্যসূচি হাতে নিয়েছি এবং লিফলেটের মাধ্যমে আপনাদেরকে আর তথ্য তুলে দিচ্ছি না, আপনারা নিশ্চয়ই অবগত হয়ে যাবেন। তো সেই দিকে বিবেচনা করে আমরা এতটুকু বলবো, 2 তারিখে যে আমাদের যে শোভাযাত্রাটা
আমরা একটু ব্যতিক্রমী সবাইছি। তো আমরা আমার কাছে অনুরোধ, সংস্কৃতি প্রেমী যারা বিভিন্ন সংস্থা সংগঠন, আমরা সবার সাথে যোগাযোগ করেছি এবং নাচে গানে মিলিয়ে আমরা একটা অন্যরকম শোভাযাত্রা বের করব। বঙ্গভবনের ঠিক সম্মুখ থেকে সকাল 7টায় বেরোবো। আমরা জানিগঞ্জ হয়ে, শিলংপট্টি হয়ে, প্রেমতলা হয়ে আমরা ডিএসএর ময়দানে গিয়ে আমরা শেষ করব এই শোভাযাত্রা। তো সবার কাছে বিনীত অনুরোধ, আপনারা সবাই আসুন এই অনুষ্ঠানে। সংস্কৃতি মনস্ক এছাড়াও 25-এ যারা আগে ছিলেন, অনেকে নেই, হয়তো অনেকে আছেন, সবার কাছে অনুরোধ আপনারা আসুন, বিক্রমের পাশে এসে দাঁড়িয়ে এই অনুষ্ঠানকে আমরা সবাই মিলে সুন্দর এবং সার্থক করে তুলতে পারি। সবার কাছে এই অনুরোধ। আগামী বৃহস্পতিবার স্বাধীন বাজার হাই স্কুলের প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সোনাই বিধানসভার মেগা স্বাস্থ্য শিবির। মঙ্গলবার বিকেলে প্রস্তুতি পর্ব তুলে ধরে স্বাস্থ্য শিবিরে উপস্থিত হয়ে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানালেন বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়ার প্রতিনিধি খালিদ হাসান লস্কর ও সোনাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডক্টর ইজাজ আলম সহ অন্যান্যরা। তারা জানান, সকাল থেকে বিভিন্ন বিভাগের চিকিৎসকরা এই শিবিরে চেক আপ করে প্রয়োজনীয় মেডিসিন দেবেন। তাই বাচ্চাদের নিয়ে শিবিরে উপস্থিত হতে অভিভাবকদের আহ্বান জানান তারা। সাংবাদিক সম্মেলনে এছাড়া বক্তব্য রাখেন বাঁশকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের প্রতিনিধি শামসুল ইসলাম বড়ভূঁইয়া, সোনাই আঞ্চলিকের প্রতিনিধি রিপন আলম লস্কর, সোনাই পৌরসভার 2 ওয়ার্ড কমিশনার নূর আহমেদ বড়ভূঁইয়া ও শাহরুল লস্কর, জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর, কাদির আহমেদ লস্কর, সজীব লস্কর, তাহের আহমেদ সহ অন্যান্যরা। আহমেদ লস্কর, আমি বর্তমানে ইনচার্জ এসডিএম হিসাবে আছি সোনাই ব্লক পিএসসিতে। আমাদের আজকে যেটা উনি একটু আপনাদেরকে অবগত করিয়ে দিয়েছেন যে আগামী 30 অক্টোবর আমাদের এখানে মেগা হেলথ ক্যাম্প হতে চলেছে। মেগা হেলথ ক্যাম্পের মেইন উদ্দেশ্যটা হলো যেগুলো বাচ্চা 0 ইয়ার্স থেকে 18 ইয়ার্স অবধি নানান রকমের যেগুলো রোগ, যে রোগটা আমরা এটাতে আমরা ক্যাটাগরি অফ রোগ রেখেছি, যেটাতে 59টা ডিজিজ আছে। তো 59 ডিজিজ মেডিকেলি বলতে গেলে সব জিনিস বোঝানো যাবে না, বাস কিন্তু এটা যদি আমি একটু সামারাইজ করে বলতে চাই, এখানে যেমন নিউরোলজিক্যাল প্রবলেম বা মেন্টাল হেলথ ডিসঅর্ডার্স বা আপনার জেনেটিক ডিসঅর্ডার্স, এন্ডোক্রিন ডিসঅর্ডার্স, তারপরে আপনার যেগুলো অর্থো রিলেটেড ডিসঅর্ডার্স, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার্স, এগুলো আবার ডেন্টাল ডিসঅর্ডার্স, ইএনটির প্রবলেম, ইএনটির সমস্যা বা আপনার চক্ষু সমস্যা, অপথলমোলজি প্রবলেম, এগুলোর জন্য আমাদের এখানে 11টা ডিপার্টমেন্ট মেডিকেল কলেজের স্পেশালিস্ট আসবেন। কোনো ডিপার্টমেন্টে 3জন করে ডাক্তার থাকবে, কোনো ডিপার্টমেন্টে 2জন করে ডাক্তার হবে। তা সত্ত্বেও এখানে আমাদের ডেন্টাল টিম থাকবে, ডেন্টালের ডাক্তার থাকবেন, ডেন্টাল সার্জন থাকবেন। আর আমাদের এখানে যেমন সচেতনামূলক এখানে এনটিপি, যেমন টিউবারকুলোসিস কাউন্টার থাকবে, যে যক্ষা রোগ দিয়ে কি করতে হয়, কি বাঁচতে হয়। আমাদের এখানে লেপ্রোসির কাউন্টার থাকবে, লেপ্রোসি কাউন্টারের রিলেটেড যেগুলো আমাদের এখানে ফিট ইন্ডিয়া মুভমেন্টের যেগুলো আপনার 30 ঊর্ধ্বে যেগুলো পেশেন্ট আছে, যেগুলো হাইপার টেনশন বা আরো যেগুলো ডায়াবেটিস, এগুলো রোগ নিয়ে ভুগছে, এদের চিকিৎসাও করা হবে। তো এগুলো তারপরে এখানে আমাদের যেটা একটু অবগত করে দিলেন যে আমাদের ডিসেবিলিটি সার্টিফিকেট নিয়ে যেটা একটা ইউডিআইডি সেকশন হয়, এটাও আমরা এখানে সেট করা হবে। তারপরে আমাদের এখানে আয়ুষ্মান কার্ড দেওয়া হবে। আরো যেগুলো আছে আমাদের এখানে, যেটা আমরা প্ল্যান করেছি যে আমরা 7টার সময় উইল স্টার্ট আওয়ার রেজিস্ট্রেশন। ঠিক আছে, 7টার সময় রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে যাবে উইথ দ্য স্টাফ। সব 6টার ভিতরে, 6টা 6:30টার ভিতরে আমরা প্রস্তুত থাকবো। আমাদের এখানে কাউন্টার সেট করা হয়েছে 14টা স্ক্রিনিং কাউন্টার, তারপরে স্ক্রিনিং কাউন্টার কাম রেজিস্ট্রেশন। তারপরে আমাদের স্পেশালিস্ট যেটা কাউন্টার সেট করা হয়েছে 12টা স্পেশালিস্ট কাউন্টার আছে, 12টা স্পেশালিস্ট কাউন্টার। তারপরে আমাদের যেগুলো স্পেশালিস্ট দিয়ে যেগুলো রিফারেলে যাবে, রিফারেল কাউন্টারে 15টা রিফারেল কাউন্টার সেট করা হয়েছে। তা সত্ত্বেও নানান রকমের আরো সুযোগ সুবিধা ওই ক্যাম্পে দেওয়া হবে। শ্রীভূমির ইতিহাসে প্রথমবারের মতো মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হলো। মঙ্গলবার শহরের নীলমণি স্কুল খেলার মাঠে আয়োজন হয় শুশ্রূষা সেতু। শিবির আয়োজনের অন্যতম বৈশিষ্ট্য ছিল চিকিৎসা করতে আসা রোগীদের যদি উন্নত চিকিৎসা করতে রাজ্যের বাইরে পাঠানোর প্রয়োজন হয়, তারও ব্যবস্থা গ্রহণ করবে সরকার। এর জন্য পুরোপুরি অর্থ ব্যয় করবে সরকার। স্বাস্থ্য শিবিরের আরেক লক্ষ্য হল কম বয়সী শিশুর পাশাপাশি 18 বয়সী কিশোর কিশোরী সামগ্রিক স্বাস্থ্য পরীক্ষা, যাতে তারা সুস্বাস্থ্য থাকে। অসম সরকারের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল উল্লেখ করেন ঐতিহাসিক পদক্ষেপ এ যেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি যে আয়ুষ্মান ভারত 5 লাখ টাকা একটা কার্ডের ভিতরে আছে, কার্ডের ভিতরে 5 লাখ টাকা আছে, যাতে ট্রিটমেন্ট যে কোনো হসপিটালে যাই ট্রিটমেন্ট করিব। আজি আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ে আয়ুষ্মান আসাম, যেটো আমার রেশন কার্ড থাকিলে ই যে কোনো হসপিটালত আপনার ট্রিটমেন্ট পাব।
তার কারণেই ব্যবস্থা, যাতে চিকিৎসা পয়সার অভাবে যাতে কোনো ব্যক্তি প্ৰাণ যাব নালাগা হয়, যাতে অকলে যাতে ভালকে আমি যাতে সমাজখনত থাকিব পাৰোঁ, সমাজখনত বাচিব পাৰোঁ, ভালকে থাকিব পাৰোঁ, সুস্বাস্থ্যৱান থাকিব পাৰোঁ। তাৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ৰ এই পদক্ষেপ, এইটো এটা ঐতিহাসিক পদক্ষেপ। পৰা একদম চিৰুনি তল্লাচি কৰি যাতে ইয়াত এই মেগা কেম্প লৈ আহিব পাৰে, তাৰ কাৰণে অহা যোৱা খোৱা চব ব্যৱস্থা চৰকাৰৰ ফালৰ পৰা লোৱা হৈছে, যাতে সকলোৱে যাতে ইয়াত আহে, তেওঁলোকৰ যাতে পাছ স্ক্ৰিনিং হয়, তাৰ পিছত তেওঁলোকৰ যি ব্যৱস্থা ল'ব লগা হ'ব এইটো আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ নেতৃত্বত চৰকাৰে। শিলচর কাছাড় কলেজে স্মার্ট শ্রেণীকক্ষ ও ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল স্মার্ট বোর্ডের উদ্বোধন অনুষ্ঠিত হয় মঙ্গলবার। ফিতা কেটে উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ ও শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সাংসদ কনাদ পুরকায়স্থ বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকার শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনতে কাজ করছে। তিনি কলেজের জন্য আরও প্রযুক্তিগত ও আর্থিক সহায়তার আশ্বাস দেন। বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, বিজেপি নেতৃত্বাধীন সরকার শিক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণের দিকেই বিশেষ জোর দিচ্ছে। অনুষ্ঠানে অধ্যাপক ডক্টর অনুপ দে শিক্ষার্থীদের শেখার আগ্রহকে শিক্ষার মূল চালিকা শক্তি হিসেবে উল্লেখ করেন। উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক, অধ্যাপিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকরা। স্মার্ট ক্লাসরুমের আজকের এই অনুষ্ঠানে যার হাত দিয়ে আমরা এই স্মার্ট ক্লাসরুমের সূচনা করেছি, আমাদের আজকের মুখ্য অতিথি মহাশয়, যিনি শৈশব থেকে ভারতীয় জনতা পার্টির আদর্শে অনুপ্রাণিত হয়ে ভারতীয় জনতা পার্টিতে অনেক কাজ করে গেছেন। ওনার পিতা সর্বজন শ্রদ্ধেয় ভারতীয় জনতা পার্টির নর্থ ইস্টের প্রতিষ্ঠাতা আমরা অনায়াসে বলতে পারি। গোবিন্দর পুরকায়স্থ মহাশয় প্রাক্তন সাংসদ ছিলেন, আর আজকে রাজ্যসভার সাংসদ হিসাবে আজকে এই অনুষ্ঠানের আসন অলঙ্কৃত করছেন। তাই কাছাড় কলেজের পরিবারের পক্ষ থেকে আমি ওনাকে আমার চৌধুরী, যিনি সভাপতি হিসাবে দায়িত্ব নিয়ে দীর্ঘদিন থেকে কাছাড় কলেজে কাজ করে যাচ্ছেন। শিলচরে আপনারা জানেন যে সরকারি জমি পাওয়া অত্যন্ত কঠিন কাজ, তাও ফার্স্ট ফেজে আমরা 11টি অঙ্গনওয়াড়ি সেন্টার বানিয়েছিলাম। আজকের দিনে আমরা মোটামুটি 16টা অঙ্গনওয়াড়ি সেন্টার কমপ্লিট করে আরো কিছু অঙ্গনওয়াড়ি সেন্টার বানানোর জন্য প্রচেষ্টা করে যাচ্ছি। অঙ্গনওয়াড়ি সেন্টার মানে একটি শিশুর যেখান থেকে স্বপ্ন সুন্দর হবে, যে সেন্টারে এই শিশুটি গিয়ে তার খেলাধুলা করবে, ভবিষ্যতের কথা চিন্তা করবে, সেখান থেকে কিন্তু শিশুর স্বপ্ন গড়ে ওঠে। আমরা লক্ষ্য করেছিলাম যে আসাম রাজ্যের অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো ছিল কিন্তু অত্যন্ত পরিত্যক্ত অবস্থায় সেন্টারগুলো ছিল, যে সেন্টারগুলোতে একটা শিশু প্রবেশ করা তো দূরের কথা, অনেক সেন্টার রয়েছে যে পশুও প্রবেশ করতে চিন্তা করে। এই জায়গা দাঁড়িয়ে একটা অভিনব প্রয়াস স্বাধীনতার পরবর্তীকালে এত বছর পর একজন মুখ্যমন্ত্রী সেটা চিন্তা করেছিলেন। এই অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোকে যদি আমরা সুন্দর করে গড়ে উঠবে, কারণ একটা সবুজ স্বপ্ন, একটা সুন্দর স্বপ্ন নিয়ে সে গড়ে উঠবে। আজকে মুম্বাই মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার 25 লক্ষ টাকা পেয়ে যেগুলো হয়েছে, সেগুলো আমি নির্দ্বিধায় বলতে পারি এখানে অনেকেই উপস্থিত আছেন যাদের বাড়িও এত সুন্দর না। আপনারা গিয়ে একবার দেখে আসবেন। ফিরছে একটি বিরতির পর। ডক্টর সমুদ্র ধর রোগী দেখা শুরু করে দিয়েছেন শিলচরের নাইটিঙ্গেল হাসপাতালে। প্রতি শনিবার বিকাল 3টার পর থেকে নিয়মিত রোগী দেখবেন শিলচর নাইটিঙ্গেল হাসপাতালে। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে।
উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। উধারবন্দের নৃত্য কেন্দ্র যেগুলো রয়েছে তার মধ্যে একটি সুরবালা নৃত্য নিকেতনের, যার বয়স 21 কৈশোর পেরিয়ে যৌবনে পা রেখেছে। এটা চারটিখানি কথা নয়। তাই রবিবার উধারবন্দ ব্লক অডিটোরিয়াম প্রেক্ষাগৃহে ছিল সংস্থার বার্ষিক অনুষ্ঠান। দেখুন সবিশেষ। ও 12 অক্টোবর অনুষ্ঠিত প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী সভা, প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলন করেন বিশিষ্ট শিক্ষাবিদ সূর্যকুমার শর্মা। সঙ্গে ছিলেন মাতৃভাষা ঐক্য মঞ্চের সভাপতি সীমান্ত ভট্টাচার্য, প্রাক্তন বিআরপি বাসব দাস, কোষাধ্যক্ষ জয়ন্ত দাস সহ আরও অনেকে। অনুষ্ঠানে ছিল রবীন্দ্র নজরুল আধারিত নৃত্যানুষ্ঠান, গ্রন্থনা ও ভাষ্যপাঠে সঞ্চালিকা বৃন্দা রায়। এতে সুরবালার অধ্যক্ষ অঞ্জনা দেবরায় নৃত্য পরিবেশন করেন। ওই দিন উধারবন্দের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও আমন্ত্রিত অতিথিদের সম্মান প্রদান করা হয়। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষা অঞ্জনা দেবরায়। ওই দিন বক্তব্য রাখেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, শিক্ষাবিদ সূর্যকুমার শর্মা, নবারুণ চক্রবর্তী সহ অনেকে। আমন্ত্রিত সংস্থা নিক্কন, রুদ্র একাডেমি সহ অন্যান্যরা তাদের নিজস্ব অনুষ্ঠান পরিবেশন করেন। এই সুরবালা নৃত্য কেন্দ্র সবার প্রতি নমস্কার। এই কচিকাচাদের দিয়ে যে অনুষ্ঠান, অনেক সংখ্যক কচিকাচারা অংশগ্রহণ করেছে। আগের থেকেই আমি ওনাদের এই কার্যক্রমগুলো আমি দেখেছি, খুব সুন্দর সুষ্ঠুভাবে। এখানে একটা সব শিশুদের মধ্যে একটা কম্পিটিশন নেয় হয়ে থাকে, প্রতি বছরই আমি দেখতে পাই। আমি আশা রাখি আগামী দিনে ওদের মধ্যে বেশ ভালো কম্পিটিটর উঠে আসবে। আজকের এই অনুষ্ঠানে আমাদের সূর্য স্যারও রয়েছেন, সঙ্গে আমাদের সরোজেন্দু ভট্টাচার্য মহাশয়, প্রাক্তন শিক্ষক মহাশয় রয়েছেন এখানে আরও গুণীরা। হবুচন্দ্র রাজা গোপুচন্দ্র মন্ত্রীর দেশে উল্টোপাল্টা কাণ্ড ঘটতে থাকে, তা যেন হচ্ছে শ্রীভূমি কংগ্রেস দলে। কংগ্রেসের অন্যতম সংগঠন সেবা দল আয়োজিত মঙ্গলবার কার্যনির্বাহী সভায় আজব ঘটনা ঘটল। ভারতের জাতীয় সঙ্গীতের বদলে গাওয়া হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি উপস্থাপন করা হয়। গানটি যখন উপস্থাপন করা হয় তখন সংগঠনের অন্যান্য কর্মকর্তারা সামিল ছিলেন মঞ্চে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রতি কতটা মমতাবোধ রয়েছে তা তাদের হৃদয়ে প্রকাশ পেল। শ্রীভূমি কংগ্রেসের অন্যতম সংগঠন সেবা দল কর্মকর্তাদের মধ্যে বাস্তবিক কি বাংলাদেশের প্রেম কি উতলেছে, এ নিয়ে অনেকেরই মধ্যে প্রশ্ন উত্থাপন হয়েছে। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।